দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আপনাদের সাথে আছি প্রতিবারের মতোই আমি মারিয়া শিমু। লাইফ অ্যান্ড বিউটি, জীবন এবং সৌন্দর্য। জীবন এবং সৌন্দর্যের সঙ্গে যা যা জড়িত সব কিছু নিয়ে আমরা কথা বলি আমাদের এই আয়োজনে। আমরা যখন কোনো মডেল অথবা কোনো তারকাদের ছবি দেখি অথবা ক্যামেরার সামনে দেখি, প্রত্যেকটা ছবি একটা গল্প বলে, একটা প্রেক্ষাপট বলে, অথবা কিছু অনুভূতিকে তুলে ধরে। সেই ছবিগুলোর পেছনে যে কারিগররা থাকেন, যে অনুভূতিগুলোকে গল্পে রূপান্তরিত করেন যারা, তারা আমাদের সকলের প্রিয় আলোকচিত্রী। আর এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, আমাদের মডেল ইন্ডাস্ট্রিতে আমাদের প্রিয় তারকাদের যত সুন্দরভাবে আমরা দেখতে পাই, তার পেছনে যিনি কাজ করেন আজ তাকে আমরা নিয়ে এসেছি। আমার মনে হয় আপনারা কম বেশি সবাই বুঝতে পারছেন আমরা কাকে নিয়ে কথা বলছি। তবু আমরা আমাদের মাঝে যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত গ্ল্যামারাস এবং আমাদের সকলের অত্যন্ত প্রিয় ফ্যাশন এবং গ্ল্যামার ফটোগ্রাফার রফিকুল ইসলাম রাফ। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। এত সুন্দরভাবে আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন, তারপর তো না ভালো থাকার কোনো উপায় নেই। অবশ্যই আপনি সেটা ডিজার্ভ করেন, কারণ যেটা বলছিলাম, যত সৌন্দর্য আমরা দেখি আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে অথবা আমাদের প্রিয় যেসব তারকারা আছেন, তাদেরকে যে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেন, তার পেছনে তো আপনার হাত অনেকখানি বেশি। সো অফকোর্স আপনারও একটু ক্রেডিট যায় এবং আপনিও সেটা ডিজার্ভ করেন যে আপনাকেও আরেকটু সুন্দরভাবে বলি। তবুও ভাইয়া যতটুকু বলবো ততটুকুই কম আপনার সম্পর্কে, কারণ আপনার হাত ধরেই আমরা দেখেছি বেস্ট সব কাজ আমাদের ইন্ডাস্ট্রির। এবং মোটামুটি আমাদের তারকাদের তারকা হওয়ার পেছনে যা যা কাজ করে, সেখানে আপনার অবদানও কিছুটা আছে। আসলে টিমওয়ার্ক শুধু আমি একা না, আমার সামনে যারা থাকে তাদেরকেও যেমন খুব ডেডিকেশন নিয়ে আসতে হয়। একটা মডেলকে সুন্দর করার পেছনে মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার, তারপর ফটোগ্রাফি, সো এই সব কিছুর সমন্বয়টা যখন পারফেক্ট হয়, সো টিম লিডার হিসাবে হয়তো হ্যাঁ আমার চোখটা অনেক বেশি কাজ করে যে কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, কোনটা চেঞ্জ করা উচিত। তো ওই জায়গা থেকে, বাট আমি বলবো ভালো টিম না হলে শুধু একা আমার পক্ষে ক্রেডিটটা নেওয়া সম্ভব না। তবুও মানে কি হয়, আমরা যারা দর্শক হিসেবে যখন কোনো একটা ছবিকে দেখি অথবা ছবি দেখি, আমরা মনে করি আচ্ছা মডেলটা অনেক সুন্দর, এজন্য ছবিটা সুন্দর হয়েছে। কিন্তু তার পেছনে একটা সুন্দর ছবি পোর্ট্রে করার পেছনে, যে আমি যেটা বলছিলাম যে গল্প থাকে অনেক, সেই গল্পটাকে তুলে ধরার পেছনে আসলে কতটুকু ডেডিকেশন বা হার্ডওয়ার্ক দিতে হয় সেগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। কিন্তু শুরুতে একটু আপনার জার্নিটা সম্পর্কে জানতে চাই। কিভাবে শুরু হয়েছিল, কবে শুরু করেছিলেন এবং কি বিষয় মাথায় রেখে? ওকে, আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, 2002-তে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়। তো তারপর যে কোনো কারণে আমার আসলে ড্রিম ছিল দেশের বাইরে যাব, উচ্চ লেভেলে পড়াশোনা করবো। তো ফ্যামিলি ওই সময় আগ্রহ করেনি আমাকে বাইরে যেতে দিতে। তো ওই জায়গা থেকে ক্ষোভে আমি আর পড়াশোনা অফ করে দিই, একটু কয়দিন বেকার ঘোরাঘুরি করতে করতে একটু হঠাৎ করে আমার ক্যামেরার প্রতি একটা নেশা জাগে। আচ্ছা। তো এই বাংলাদেশের এই প্রান্ত ওই প্রান্ত ঘুরতে ঘুরতে সো ক্যামেরা নিয়ে তখন থেকেই ক্যামেরার শখ। তো তখন আমি এর আগে একদম ফটোগ্রাফির শখ ছিল না? না, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছি, আমার মেধা, আমার কাজ কর্ম সব ওই দিকেই। তো ওইখান থেকে একদম জেদ করে সুইচ করে আমি চলে গেলাম যে আমি আর পড়াশোনাই করব না, এরকম একটা ফ্যামিলি বাউন্ডুলে জীবন যাপন করব। রাইট। তো তখন ওই ক্যামেরার প্রতি ভালোবাসা আসলো, সেখানে যখন কাজ করা শুরু করলাম তখন মনে হলো যে আরেকটু পড়াশোনা করি, আরেকটু এটা সম্পর্কে শিখি। তো তখন চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি স্কুলে জয়েন করলাম, ওইখান থেকে আমার আগ্রহ আরো বাড়লো। সেখান থেকে কাজ করার পর মনে হলো যে আমি আরো শিখতে চাই, তখন পাঠশালায় জার্নালিজমে পড়াশোনা করলাম। তো এই তো সেখান থেকে জার্নি শুরু। বাট ব্যাপারটা আসলে একেবারে শখেই ছিল, কিন্তু আমার কাজগুলি যে মানুষ ভালোবাসবে, আমি যে কাজের প্রশংসা পাবো বা এটা যে আমি এত সিরিয়াসলি নিব, এটা কখনো ভাবি নাই। ভাবেনি মানে এই প্রফেশনটা বা এই ক্যারিয়ারের প্রতি যে আসলে ভালোবাসাটা ডেভেলপ হবে সেটা আপনি বুঝতে পারেননি। তো আসলে আমার মনে হয় হাফ ক্রেডিট গোজ টু ইউর প্যারেন্টস, বিকজ তারা যদি আপনাকে তখন যেতে দিত তাহলে আমরা আজকে রাফকে পেতাম না। তো প্রথম প্রফেশনাল কাজ অথবা প্রথম কোন ক্লিকটা ছিল আপনার জন্য বেশ মেমোরেবল? ওকে, আমি যখন পড়াশোনা শেষ করি তখন জানবেন ডিজুস একটা ব্র্যান্ড হয়, গ্রামীণ ফোনের আরেকটা সিকোয়েন্স থাকে, ডিজুস লঞ্চ হয়। সো তখন খুব ইয়াং চ্যাপ টিনেজদের নিয়ে বেশ কিছু প্রজেক্ট হয়েছিল, তো ওইখানে আমাকে অ্যাসাইন করা হয়। তো ওইটা ছিল আমার ক্যারিয়ারের প্রথম একটা ভালো ব্র্যান্ডিং কাজ, যেটা দিয়ে আমি আসলে প্রচুর সাড়া পেয়েছিলাম বিভিন্ন এজেন্সিগুলি থেকে। আচ্ছা,
আর যখন কাজটা করেছেন তখন নিশ্চয়ই ভাবেননি এত অ্যাপ্রিসিয়েশন পাবেন, কিন্তু যখন অ্যাপ্রিসিয়েশন আসা শুরু করলো, অথবা আমি যদি এভাবে বলি যে কাজটা শুরু করার আগে, ফটোগ্রাফিটা প্রফেশনালি নেয়ার আগের যে মানুষ, সে প্রথম কাজটা করার পর কোন মানুষ হয়ে দাঁড়ালো বা কি পরিবর্তনটা এলো? আসলে যে অনেক বেশি ইন্সপায়ার হয় মানুষ যখন তার আশেপাশের থেকে মানুষগুলির কাছ থেকে প্রশংসা পায়। তো ওই বিজ্ঞাপন, ওই সময় আমার মার্কেটে অনেক সিনিয়র ফটোগ্রাফার ছিলেন, সবাই দুর্দান্ত, আমি এদের মধ্যে নিজেই অনেকের ফ্যান ছিলাম। বাট ওই কাজটা আমাকে এত বেশি প্রশংসা এনে দেয়, কারণ হয় না যেই সময়ের যেই ট্রেন্ড, তো ওই সময় যদি আমরা ট্রেন্ড ধরে একদম এখন যেরকম জেনজি আমরা বলি, ওই সময় একটা ডিজুস ক্রাউডই একটা ব্যাপার ছিল। তো ওই কাজটা আমাকে এত বেশি জনপ্রিয় করে তোলে, যেটা আমাকে আরো বেশি ইন্সপায়ার করে, এবং যখন আরো বড় বড় কাজ আসতে শুরু করে তখন মনে হয় যে আমি অলরেডি ঢুকে গেছি। সো আমি এখন এটা শখে আছি বা ভাল লাগছে না, করবো না, এই কথাটা বলার আর কোনো জায়গা নেই, কারণ এত ভালোবাসা মানে এটা আমাকে মানে আরো বেশি সামনে হাঁটতেই সহায়তা করেছে। সো ওই জায়গা থেকে আজকে প্রায় 20 বছর যে আমার দীর্ঘ যে বিজ্ঞাপন, এবং বিজ্ঞাপনে দিয়ে শুরু করলেও আমি দেখতাম যে আমার মডেলরা, ছেলে হোক মেয়ে হোক, তারা আমার হাতের ক্লিক খুব পছন্দ করতো। ওই সময় ফটো সেশনের একটা প্রচলন ছিল যে ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করতে গেলে তাকে একটা, সে যেই সেক্টরে কাজ করতে যায় না কেন, তাকে একটা পোর্টফোলিও করতে হতো, নিজের কিছু ছবি সে দেখতে কেমন, আর সুন্দরের প্রতিযোগিতা তো সব সময়, মানুষ সুন্দরকে পছন্দ করে, তো নিজেকেও সবাই চায় একটু সুন্দরভাবে প্রেজেন্ট করে। তো সেই সময় একটা ছিল যে আসলে ফটো সেশন করা। এখন হয়তো আমরা এটাকে পোর্টফোলিও বলি, বাট তখন ফটো সেশন করতে হতো। তো দেখলাম যে আমার কাছে ছবি তোলার একটা বিশাল লম্বা লাইন, যেখানে আমার অনেক সিনিয়ররা ছিলেন। তো তখন বুঝতে পারলাম যে হয়তো আমার কাজকে মানুষ পছন্দ করছে, আমি যেভাবে দেখাচ্ছি, আমি যেভাবে লাইটিং করছি, আমি যে ওয়েতে কম্পোজিশন করছি। যদি অনেকে একটু বিরোধিতা করতো সেই সময়, হয়তো নিতে পারতো না, এটা হয়, যেরকম এখন আমরা জেনজিদের অনেক কিছু আমরা নিতে পারি না, একটা জেনারেশন নিতে পারে না। নতুন যখন কোনো কিছু ইন্ট্রোডিউস হয়, রাইট, যে কোনো ফুডের ক্ষেত্রে হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, একটা গ্রুপ কিন্তু থাকে ওটাকে নিয়ে সমালোচনা করার। তো সেই সময় আমার কাজকে অনেক সমালোচনা, বাট সেটার সংখ্যা ছিল কম, আমাকে প্রশংসা করার সংখ্যাটা ছিল অনেক বেশি। সো ওই জায়গা থেকে দেখা গেছে যে আমি কমার্শিয়াল কম, প্লাস জার্নালিজমে পড়াশোনা করেছি সেটা কম, কিন্তু ফ্যাশন এন্ড গ্ল্যামার নিয়ে আমার কাজের সংখ্যা বেশি, এবং আপনার ধারণাটাও কিন্তু বেশি। মানে আপনি যতই ফটোগ্রাফি করেন না কেন, এই বিষয়গুলো অবশ্যই আসবে। তবে একটু জানতে চাই যে আপনার হাত ধরে অনেক বিখ্যাত আমাদের ইন্ডাস্ট্রিতে এখন কাজ করছে, এমন অনেক বিখ্যাত মানুষদের শুরু হয়েছে আপনার হাত ধরে বা আপনার ফটোগ্রাফি দিয়ে। তো যখন দেখেন যে তাদের শুরুটা আপনার মাধ্যমে হয়েছিল, বা আপনার একটা হার্ডওয়ার্কও কিন্তু ছিল তার সেই গল্পগুলোর পেছনে বা ছবিগুলোর পেছনে, সো তখন কেমন লাগে? এবং আমরা যদি কিছু নাম জানতে পারি যে কারা আসলে আপনার হাত ধরে শুরু হয়ে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে সগর্বে। ওকে, যারা আসলে মার্কেটে এখন বড় জায়গা ধরে আছে, এরা প্রত্যেকে নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে, বাট ওই যে একটা বললাম টিম ওয়ার্ক, সবারই ওয়েল উইশার থাকতে হয়। তো হয়তো আমি ওদের জন্য ওয়েল উইশার হিসাবে ছিলাম। তো একটা আর্টিস্ট যখন সাকসেস হয়, এটা ইটস নট লাইক যে আমি শুধু ছবি তুলেছি সেটা দিয়ে হয়ে গেছে, কিন্তু এর পিছনেও আমরা কিন্তু যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করি, একটা মেয়ে বা একটা ছেলে যখন নতুন আসে, সে কিন্তু ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছুই জানে না, ক্যামেরা সম্পর্কে, মেকআপ সম্পর্কে, ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে। তো এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে গাইড করতে হয়, তাদেরকে বুঝাতে হয় যেটা হলে ভালো। আর এই কারণেই আসে, জানে যে এই লোকটা এই ব্যাপারে মানে তার নলেজটা খুব ভালো আছে। রাইট। তো ওই জিনিসগুলি সে কিভাবে চলাফেরা করবে, কোন জিনিসটা আমরা বলি যে না এটাকে অ্যাভয়েড করো, এই লুকটা ভাল লাগছে না, বা এটা অনেক ওল্ড হয়ে গেছে, নিউ সামথিং। তো এইভাবে কিন্তু আমরা হাতে ধরে অনেককে গাইড করি, রেডি করি, যে ওভারওয়েট থাকলে তাকে কি করতে হবে, স্কিনে প্রবলেম থাকলে সলভ করতে হবে। এইভাবে কিন্তু আমরা ব্যাক এন্ডে অনেককে দেখা যায় 6 মাস 1 বছর আমরা তৈরি করি, তারপর ক্যামেরায় আমরা আনি। গ্রুমিংটা আসলে এক্স্যাক্টলি। তো ওই ছবিটা দেখার পর হয়তো সবাই ভাবে যে আজকে ছবি তুলেছে, কালকে উনি স্টার হয়ে গেছে। আসলে ব্যাপারটা কিন্তু তা না, অনেককে রেডি করতে হয়। এবং যেসব আর্টিস্ট এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে যে হ্যাঁ আমি আমাকে গ্রুম করতে চাই, আমাকে তৈরি করতে চাই, সময় নিয়ে এসেছে, তারাই কিন্তু আজকে স্টার। আর যারা হুট করে চিন্তা করে যে আমি যাব, এটা করব, আমি স্টার হয়ে যাব, তারা কিন্তু আদৌ অব্দি স্টার তো দূরের কথা, কোন আলোর ছায়াও মানে তারা দেখতে পারেনি। তো উল্লেখযোগ্য আমি বলবো যে হ্যাঁ আমার হাত ধরে ঠিক না, বাট তাদের শুরুটা আমার সাথে ছিল। আমি যদি এখন বলি যে আমাদের বিদ্যা সিনহা মিম, ও লাক্সে যাওয়ার আগে ওর প্রথম পোর্টফোলিও আমার এখানে হয়। তারপর সেই জায়গা থেকে বলতে গেলে আমাদের বুবলি আছে, বুবলির প্রথম দিকের মানে ওর লাইফের প্রথম শুটও আমার সাথে করা।
তো এরকম আরো আসলে বহু, আমি আসলে নাম বলে শেষ করতে আপনারা পারবো নাম না। বলতে হবে না, আমরা আমাদের দর্শকদেরকে দেখিয়ে দেব আসলে আপনার করা বেশ কিছু কাজ এবং কাদের কাদের সঙ্গে কাজ করা হয়েছে। দর্শক চলুন দেখে আসি। বিরতির পর আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন লাইফ অ্যান্ড বিউটি। আমরা কথা বলছি আজকে ফটোগ্রাফি এবং ফটোগ্রাফির পিছনের যেই আর্ট সেটা নিয়ে। ভাইয়া, আমরা দেখলাম চমৎকার কিছু ফটোগ্রাফি আমরা দেখলাম। আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে ফটোগ্রাফির বিভিন্ন জনরা আছে, সেখানে কেন আপনার কাছে মনে হলো যে আপনি এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করবেন অথবা মডেল ফটোগ্রাফি করবেন? আসলে আমাকে কেন যেন মানে ফ্যাশন, এটার রং আমাকে অনেক বেশি টানে, খুব ভাল লাগে। আর সবসময় আমি শুরু থেকেই পোর্ট্রেট খুব পছন্দ করতাম। তো এই পোর্ট্রেটের জায়গা থেকেই বিভিন্নভাবে লুক সেট করতে করতে মানে এটার প্রতি আমার একটা বেশি টান চলে আসে। ওই যে একটা বললাম যে আমি কয়েক সেক্টরেই কাজ করেছি, মানুষ আমার কাছ থেকে এই কাজটাই বেশি আশা করে এবং আমাকে এটার দিকেই বেশি টেনে নিয়ে গেছে। যে কমার্শিয়ালের থেকে আমাকে মোর সময় দিতে হয়েছে ফ্যাশন অ্যান্ড পোর্ট্রেটে। এখন হয়তো আমরা একটা সময়, এখন হয়তো আমাদের সিডি বা ক্যাসেটের যুগ নেই। আজ থেকে 15-20 বছর আগে আমরা কিন্তু একটা ঈদ হোক, নতুন বছর হোক, পয়লা বৈশাখ হোক, আমাদের কিন্তু ক্যাসেট রিলিজ হতো। তখন দেখা যেত যে প্রচুর আমাদের শিল্পীদের সাথে শ্যুট করা, সেই সময়টাতেও যে আসলে র্যাফকিয়াকে বুকিং দাও, ওর কাছ থেকে ছবিটা তুলতে হবে। তো মানুষ কিন্তু আমার কাজকে পছন্দ করে আমাকে ওইখানে নিয়ে গেছে এবং আমারও মনে হচ্ছে যে হ্যাঁ, আমি ওই জায়গাটা অনেক এনজয় করছি। আচ্ছা, ভালোবাসাটা যেহেতু এখান থেকে বেশি পেয়েছেন এবং নিজের এনজয়মেন্টের একটা জায়গা থেকে। আচ্ছা, অনেকের একটা কমপ্লেইন আছে, সেটা হচ্ছে, কমপ্লেইন না আসলে, অনেকে বলে থাকেন যে আপনি আসলে সেলিব্রিটি ছাড়া কাজ করতে চান না, অথবা কেউ চাইলেই আপনার কাছ থেকে তার একটা পোর্টফোলিও অথবা ফটোগ্রাফি করতে পারে না। এটার কারণটা কি? ওকে, এখানে একটু ভুল বোঝাবুঝি আছে। সেলিব্রিটি ছাড়া করি না ঠিক তা না। আমরা সেলিব্রিটি আজকে যারা আছে তাদের অনেকেরই নতুন অবস্থায় আমার সাথে কাজ করা, তো সেটা যদি না হতো তাহলে ওদের নতুন অবস্থায় তো আমার সাথে কাজ হতো না। আমরা আসলে বেছে কাজ করতে আমি পছন্দ করি, যার মধ্যে পরিশ্রম করার, আমি চাইবো যে আমি যার সাথে কাজ করি তার মধ্যে যাতে সেই যোগ্যতাটা থাকে। শুধু ইচ্ছা তো আসলে সবারই সবকিছু থাকে, কিন্তু ইচ্ছা আর ইচ্ছাটাকে পূরণ করার জন্য শ্রম দেওয়া, দুইটার মানসিকতা কিন্তু এক না। তো আমি চাই না শুধু যাদের শখ বা ইচ্ছা পূরণ করার জন্য আমি কাজ করি, আমি চাই যে যাদের বড় ড্রিম এবং হার্ডওয়ার্ক করছে তাদের সাথে কাজ করার জন্য ডেডিকেশনটা যেন থাকে। রাইট। আমাকে না পাওয়ার কারণ হচ্ছে যে বললাম যে অনেকে আছে যে শখে কাজ করতে চায়, তাদের প্রস্তুতিটা খুবই বাজে থাকে এবং তারা শিখতে চায় না, তারা জানতে চায় না। দে থট যে আমি মানি পে করবো, যাবো, উনি ক্লিক করে দিবে। ব্যাপারটা আসলে আমি চাই না আমার ফটোগ্রাফিটাকে কেউ এত সহজভাবে দেখুক বা গ্ল্যাম ওয়ার্ল্ডে। রাইট, যারা আসবে তারা যাতে আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিতে পারে। সো আমি বেছে বেছে তাদের সাথেই কাজ করতে পছন্দ করি, এক্স্যাক্টলি যাদেরকে মনে হয় আমি ওয়েলকাম জানাতে চাই না, আমি আসলে তাদেরকে অ্যাভয়েড করি। তো হয়তো তারাই বলে যে উনি সেলিব্রিটি ছাড়া করেন না, বাট অবশ্যই আমি প্রচুর নতুন নিয়ে কাজ করি। আমি আসলে নাম বললে অনেক ক্রেডিট নেওয়া হয়ে যাবে বা কোনোভাবে তাদেরকে ছোট করা হতে পারে, তো আমি নাম বলতে চাই না। প্রচুর এখন যারা স্টাবলিশড আছে তাদের শুরুর দিকে সব কাজ কিন্তু আমার সাথে। সো ওই জায়গার থেকে এটা ভুল যে আমি সেলিব্রিটি ছাড়া কাজ করি না, প্রচুর নতুনদের নিয়ে কাজ করি এবং এরাই কিন্তু 3-4 বছর পর যখন স্টার হয়, মানুষ তখন বলে যে ও র্যাফের সাথে কাজ করে এসেছে। সো একেবারেই না, বাট নতুন হলেও তার মধ্যে যোগ্যতাটা থাকতে হবে। অবশ্যই, মানে যেটা আপনি বললেন যে ডেডিকেশন এবং প্রপার মূল্যায়নটা যদি কাজকে না করা যায় তাহলে তার সঙ্গে কাজ করাও তো বৃথা। মানে এটা এমন না যে এলো, আমি একটা ছবি তুলে দিলাম এন্ড হয়ে গেল। আপনিও আপনার রেপুটেশন কেন লুজ করবেন যদি ডেডিকেটেড না হয়? আচ্ছা, তো 20 বছরের জার্নি আপনার, নিশ্চয়ই অনেক আপস এন্ড ডাউনস ছিল। মোটামুটি কি কি পার করে আসতে হয়েছে আমরা যদি ছোট করে একটু জানি। আমরা যখন শুরু করি ওই সময় আমাদের ফ্যাশন, এখন যেহেতু আমরা গ্লোবাল কানেক্ট হওয়ার জন্য আমাদের অনেক গিয়ার গ্যাজেট আছে, অনেক কিছু ইজিলি আমরা অ্যাডাপ্ট করতে পারি। সেই সময়টা কিন্তু এরকম ছিল না। আমরা ঢাকায় বসে যখন ভোগ দেখতাম তখন আমাদের আশেপাশে সবাই কিন্তু এটাতে ইউজ টু ছিল না। তো কাজগুলি নিয়ে আমাদের অনেক বুলিং এর শিকার হতে হয়েছে, পরিবার থেকে অনেকে বাঁকা চোখে দেখেছে, আত্মীয় স্বজন অনেক বাঁকা চোখে দেখেছে। সো এগুলি যেমন চড়াই উতরাই হতে হয়েছে। আমরা দেশের থেকেও কিন্তু খুব বেশি ভালো সাপোর্ট পাইনি। ইভেন তো এখনও আমরা ফটোগ্রাফিতে কথার কথা একটা মডেল কিনে যদি রাস্তায় শ্যুট করি, আমাদের অনেক প্রতিবন্ধকতার মধ্যে যেতে হয়। মানুষজন দাঁড়িয়ে ইফটিচিং করা, ব্যাড সিচুয়েশন ক্রিয়েট করা,
বা দেখা গেল একটা সুন্দর কোনো জায়গায় স্থাপনার সামনে ছবি তুলছি, সরকারের পারমিশন লাগবে, অনেক রকমের হেনস্থার শিকার আমাদের হতে হয়। তো এটা যেরকম আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে গেছি, যে একটা চিন্তা করছি এই পুরনো বিল্ডিংটার সামনে শুট করা, কিন্তু আমি পারছি না, সেটার জন্য আমাকে অনেক লং প্রসিডিউর, বাট আলটিমেটলি আমি কিন্তু আমার দেশকে প্রেজেন্ট করছি। তো এই জিনিসগুলি যেন বাধার সম্মুখীন হতে হয়েছে। লম্বা একটা করোনায় আমাদের মধ্যে একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে যেতে হয়েছে, যখন সবাই ঘরে আতঙ্কিত। আমাদের পলিটিক্যাল জীবন থেকে নাই, এক্স্যাক্টলি ওই সময় আমাদের অনেক ফটোগ্রাফার, মিডিয়ার অনেক কর্মীরা কিন্তু হারিয়ে গেছে, তাদের কাজ ছিল না। আমাদের পলিটিক্যাল সিচুয়েশনে বহুবার আমাদের কিন্তু দেশ থেমে গেছে। সেই সময় আমরা ফাইন্যান্সিয়াল একটা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি। তো এই ধরনের বহু অধ্যায় আমাদেরকে পার করে আজকে এই পর্যন্ত, বাট হাল ছাড়া যাবে না। ভাইয়া, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথাটা বা এই বিষয়টা যখন এলো, আপনার কাছে কি মনে হয় যে এখন আমরা যদি এখনকার সিচুয়েশনটাকে জাজ করি, মানে এখনো কি ফটোগ্রাফিকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার সময় এসেছে কিনা আমাদের দেশের পার্সপেক্টিভে? অবশ্যই, কারণ আমি তো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে ফটোগ্রাফিকে চুজ করেছি। আমার জায়গা থেকে আমি হ্যাপি। তবে আমি বলবো যে আসলে নিজেকে যদি সেই জায়গায় নিয়ে যাওয়া যায়, নিজের লেভেলটা, গোলটা যদি সেট করা যায়, আমি ওই লেভেলের ওই ক্লাসের ফটোগ্রাফার হব, অবশ্যই এটা কোনো অংশে ডক্টর, ইঞ্জিনিয়ারের থেকে কম না। আর সে যদি নিজেকে শুধু বিনোদন দেওয়ার জন্য, নিজেকে পরিচিত করার জন্য কাজ করে, তাহলে সে তো ডেফিনেটলি ক্যারিয়ার হিসাবে সার্ভাইভ করতে পারবে না। যেটা অনেকেই করছে, যে ক্যামেরা হাতে নিলে হয়তো অনেক সেলিব্রিটির সাথে দেখা হবে, অনেক মডেলের শ্যুট করা হবে, কিন্তু জাস্ট শখে বা নিজেকে তার সার্কেলের মধ্যে পরিচয় করাবে, দেখো আমি অমুকের সাথে কাজ করেছি। তো এরা কিন্তু মার্কেট নষ্ট করার জন্য আসছে। তো আমি মনে করি যে ফটোগ্রাফিটা যেরকম শখ থাকা উচিত, পেশেন্স থাকা উচিত, ডেফিনেটলি এখানে কমার্শিয়াল ব্যাপারটা অবশ্যই থাকতে হবে। আদারওয়াইজ আমি একটা মডেলকে নিয়ে ভালো শ্যুট প্ল্যান করতে গেলে আমার বিগ বাজেট লাগে। সো এই বাজেটটা যদি আমার না থাকে, সো আমি ভালো কাজ কখনো দিতে পারবো না। তো অবশ্যই এটা ক্যারিয়ার হিসাবে নেওয়ার জায়গা এখনো আছে, এবং এটা বর্তমানে আরো অনেক ভালো জায়গায় গেছে। কাজ একটা ফটোগ্রাফার যে রেমুনারেশন পার ডে, ইটস হিউজ। অবশ্যই, মানে সেখানেও আবার নিজেকে তৈরি করে নিতে হবে ঠিক তেমন ভাবে, সেটার জন্য নিজেকে উপযুক্ত করতে হবে। ইটস নট যে ক্যামেরা কিনলাম, হাতে নিলাম, সেজন্য একটা লং ক্যারিয়ার থাকতে হবে, তাকে ভালো জায়গা থেকে শিখে আসতে হবে। আমরা যেরকম অনেক চড়াই উতরাই পার হয়ে এসেছি, সেই রকম ধৈর্য থাকতে হবে, দেন হয়তো সে একটা ভালো ক্যারিয়ার পাবে। অনেকে হয়তো ভাবে যে উনাদের এইরকম লাইফস্টাইল, উনি ফটোগ্রাফি করে এই জায়গায় গেছে, আমিও ক্যামেরা কিনে শুরু করে দিলে আমিও নো, এতটা ইজি না। তাকে এর জন্য অনেক ধ্যান সাধনা করতে হবে। অবশ্যই শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রচুর ডেডিকেশন এন্ড হার্ড ওয়ার্কিং থাকতেই হবে। আচ্ছা, অফ স্ক্রিনে আমরা কথা বলছিলাম, যেখানে আপনি বলছিলেন যে কেন আসলে যে কেউ চাইলেই আপনার সঙ্গে কাজ করতে পারে না বা করে না, বা আপনিও সেটাতে আগ্রহী হন না, কারণ ক্যামেরার সামনে যে জিনিসটা দেখি, যেটা আমি শুরুতে বলছিলাম, আমরা একটা গল্প দেখি, আমরা একটা সিচুয়েশন দেখি, একটা ফ্রেম দেখি, সেই ফ্রেমটাকে আপনাকে ক্রিয়েট করতে হয়। এবং গ্রুমিংয়েরও একটা কথা আপনি বলছিলেন, যে একটা লম্বা সময় ধরে আসলে কি করা যাবে কি করা যাবে না, সেই বিষয়টাকেও আপনাকে বা আপনাদেরকে দেখতে হয়। সো সেই জায়গাটা থেকে একটু জানতে চাই ভাইয়া, যে একটা আসলে পারফেক্ট ক্লিক অথবা একটা পারফেক্ট ছবি, সেটার পিছনে আপনার কি কি কাজ থাকে টোটাল? আমাকে আসলে শুরুতে একটা প্রজেক্টকে বুঝতে হয়। ধরেন আমি নর্মালি যদি একটা পোর্টফোলিওর কথা বলি, বা ধরেন একটা আর্টিস্ট আসলো, বললো যে আমার কিছু প্রমোশনাল ছবি দরকার, আমার সোশ্যাল মিডিয়াতে আমার আপকামিং একটা প্রজেক্ট আসছে, সেটার জন্য প্রচুর নিউজ হবে, সেটার জন্য আমার এক এক রকম ছবি দরকার। তো তখন আমাকে প্ল্যান করতে হয়, যে তাকে স্টাডি করতে হয় কিভাবে দিলে মানুষ তাকে নতুন ভাবে দেখবে, এর আগে কিভাবে দেখেছে, বা সামনে এক্স্যাক্টলি, এবং এখন ট্রেন্ড কি চলছে, বা সে যে কাজটা করেছে ওই কাজটার কে সে যাতে তার পাশে রাখতে পারে এই ছবিগুলির। তো কিভাবে প্ল্যান করা যায়, তো পুরো প্রজেক্টটা অ্যানালাইসিস করে আমাকে কিন্তু শুরু থেকে শেষ অবধি একটা ছক তৈরি করতে হয়। তার কস্টিউমটা কি হবে, এই কস্টিউমের সাথে লুকটা কি হবে, বা এই লুকটা কি অনেক বেশি কমন হয়ে গেছে, ইউনিক কি করা যাচ্ছে, ইউনিক করলে কি ওর সাথে এটা যাবে কি না, অনেক কিছু স্টাডি করে কোন মেকআপ আর্টিস্ট তার কাজটা করবে। তো এই ধরনের আমরা কিন্তু আগে বসে প্রি প্ল্যান করি। ইটস নট যে ফোন দিল, বুকিং দিল, চলে আসলাম। আমরা আগে বসি, আমরা অনলাইনে লেআউটস প্ল্যান করি, এটা হতে পারে পোজ লাইন, এটা বা এটা হলে মানে একটু বেশি হয়ে যাবে। একটু অ্যাড করি যে আমার চেহারা সুন্দর, আমাকে সবাই যদি সেটা বলে যে তুমি তো অনেক সুন্দর, তাহলে কি আমি মডেল হতে পারবো?
সুন্দর আর বিউটি উইথ ব্রেন দুইটা কিন্তু আলাদা। সো অবশ্যই সুন্দর এটা বাহ্যিক দিক, কিন্তু সুন্দরকে প্রেজেন্ট করার জন্য নিজস্ব কিন্তু একটা ট্যালেন্ট থাকতে হয়, সেটাকে ক্যারি করার জন্য। আসলে আমি বলবো যে মিউজিক বলি, ফুড বলি, ফটোগ্রাফি বলি, এগুলো একটা টেস্ট দরকার। ওই টেস্টটা যদি না থাকে আপনি শুধু সুন্দর হয়ে পারবেন না। যেরকম আমি বলবো যে এখন আমি জানি না কিভাবে নিবেন, বাট চলতে ফিরতে অনেক সময় দেখি এত উইয়ার্ড, একটা মেয়ে হয়তো সুন্দর কিন্তু এত উইয়ার্ড চুলের কালার করে ঘুরছে, দেখে খুব অস্থির লাগে যে কেন, মানে এটা তো হয়তো সে কাউকে দেখে ইন্সপায়ার হয়েছে, বাট এটা হয়তো তার সাথে যাচ্ছে না। এক্স্যাক্টলি। এমন একটা দেখা যাচ্ছে যে পাঠাওতে রিক্সাতে বসে কন্টাক্ট লেন্স পরে ঘুরতেছে, এটা হলো একটা রুচির ব্যাপার যে আপনি কেন কন্টাক্ট লেন্স পরেছেন, আপনার তো প্রয়োজন নেই, বা পড়লেও সেটা সুদিং হতে হবে। এত কটকটে তো আমাদের কাছে অনেকে মিটিং এ আসলে আমরা কিন্তু অনেক সময় বোল্ড করে দিই, খুব বাজেভাবে বলে দিই যে তুমি মিটিং এ কেন কন্টাক্ট লেন্স দাও এত কটকটে, তোমাকে কিন্তু মোটেও ফরেনার লাগছে না, তোমাকে বরং আরো বাজে লাগছে। তো এই যে এটা একটা রুচির ব্যাপার। আমরা দেখেন এত মডার্ন যুগেও আমি অনেক টিভি চ্যানেলও দেখেছি যে আসলে সংবাদ পাঠিকারা আমার মনে হয় জুয়েলারি ছাড়া অনেকটা ব্রাইডাল মেকআপ নিয়েও নিউজ পড়তে বসে। সো এটা আমাদের কাছে অবাক লাগে, কেন একটা নিউজ পড়তে গেলে এত ভারী মেকআপ, এত ভয়ঙ্কর মেকআপ। মেকআপ হতে হবে সুন্দর, যেটা আপনাকে সুন্দর করবে, বাট মানে বিষয়টা আসলে ফটোজেনিক হতে হবে, এটাই হচ্ছে এক্স্যাক্টলি। যে যেখানে আমাদের এখানে এত ভালো ভালো বিউটিশিয়ানরা আছেন, এত ভালো ভালো টিপস আমরা পাচ্ছি, এই যুগে এসেও এত ভয়ঙ্কর রকমের ভুল মানুষ কিভাবে করে। তো এটা হলো একটা টেস্টের ব্যাপার, রুচির ব্যাপার। তো আপনার যদি রুচি না থাকে আপনি কিন্তু বুঝতে পারবেন না কোনটা ভালো। হয়তো আপনি একজনকে দেখে অ্যাডাপ্ট করছেন, হয়তো এটা তার সাথে যায়, হয়তো আপনার সাথে যাচ্ছে না, আপনার কালচারের সাথে যাচ্ছে না। তো আমাদের আসলে আমি বলবো যে রুচিটা যদি ভালো না হয় কোনো কিছু ভালোভাবে প্রেজেন্ট করা এবং সুন্দর হলেই আসলে সে ফটোজেনিক হয় না, মানে তাকেই যে আসলে মডেল করা যাবে সেটা। এক্স্যাক্টলি, রুচিটা না থাকলে শুধু সুন্দর দিয়ে আপনি ফটোজেনিক, আপনার ট্যালেন্ট থাকতে হবে মাস্ট। আচ্ছা, তো ভাই নতুনদের সঙ্গেও কাজ করছেন, বেশ বেছে বেছেই কাজ করছেন, এবং তাছাড়াও যদি আমরা বলি, আমরা দেখলাম ছবিতে যে বেশ আমাদের দেশের সুপারস্টার, মেগা স্টার এদের সঙ্গে আপনার কাজ করা হয়েছে। সাকিব খানের সঙ্গে আপনি কাজ করেছেন, জয়া আহসানের সঙ্গে আপনি কাজ করেছেন, এছাড়াও আরও যারা আছেন বিখ্যাত বা এখন খুব চমৎকার কাজ করছেন তাদের সঙ্গে আপনি কাজ করেছেন। তাদের মধ্যে ইউনিক আসলে কি আছে যেটা আপনার কাছে মনে হয় যে তাদেরকে আসলে তারকা বানিয়েছে? তাদের হার্ডওয়ার্কিং, মিডিয়ার প্রতি তাদের কমিটমেন্ট, প্রতিবার চ্যালেঞ্জ নেওয়া, এই জায়গাগুলি। আমি যেরকম একটা সময় পর্যন্ত আমার মনে হয় আমার 20 বছরের ক্যারিয়ারের লাস্ট 10 ইয়ার্স আমরা কোনো ফিল্মে পোস্টারে কাজ করিনি, কারণ ওই সময়টাতে পোস্টারের বাজেট এত কম থাকতো, এত নিচু জায়গায় ফটোগ্রাফারদেরকে দেখা হতো যে 2-3 হাজার টাকা একটা ভাড়া করে নিয়ে আসো, একটা ছবি তুলে দিবে সেটে। তো ওই সময় এদের মন মানসিকতা ওই জায়গায় ছিল বলে আমরা কাজ করার সুযোগ পাইনি। তো একটা সার্টেন স্টেজে যখন স্মার্ট ক্রাউডরা আসলো, তারা ফিল্ম বানানো শুরু করলো, তারা এটা বুঝতে পেরেছে যে না, আমার এই পোস্টারটা সারা জীবনের স্মৃতি, এটা আমার এখানে থাকবে, রাইট, এবং প্রমোশনে এটাই মানুষ দেখে হলে ঢুকবে, ঢুকার আগে এটার সামনে দাঁড়ায় ছবি তুলবে। তো তারা যখন আমাদেরকে হায়ার করা শুরু করলো তখন আমরা ইন্সপায়ার হলাম যে না, ভালো কিছু হবে এবং আমিও মূল্যায়নটা ভালো পাবো। তো তখন থেকে দেখা যায় যে আমি অনেক ভালো ভালো ফিল্মের পোস্টারের পার্ট হতে পেরেছি। বাট লাস্ট আমার 3টা কাজ হয়েছে, 3টা আমার জন্য ভেরি ইন্টারেস্টিং। আমার লাইফের প্রথম আমাকে সেটে যে কাজ করতে হয়েছে, এর আগে দেখা গেছে আমরা ক্রোমাতে কাজ করেছি। আমার মনে আছে প্রেসার কুকার করলাম, সেটাও শুটিং সেটে, প্রচণ্ড ভালো লেগেছে। ইনফ্যাক্ট সেটের যেই একটা অরা, ওইটা আসলে ফটোগ্রাফিতে আনাটা খুব ইজি হয়। তারপর এবার আমরা রকিস্টার করলাম সাকিব খানের সাথে, সেটাও খুব চমৎকার কাজ হয়েছে। তারপর আমরা রাক্ষস করলাম সিয়ামের, সেটাও সেটে। তো এখন কিন্তু প্রোডাকশন লেভেল চেঞ্জ হচ্ছে, ডিরেক্টর, প্রডিউসার এরাও ভালো কিছু ভাবছে, আমরাও সুযোগ পাচ্ছি। আর এই যে কটা সিনেমার কথা বললাম, এদের প্রত্যেকটা হিরো মানে আমার মনে হয় এরা নিজেরা অনেক ইনভলভ কাজের সাথে, এরা চায় যে মানুষ ভালো কিছু দেখুক। আমাদের সাথে আগে যেরকম একটা গা ছাড়া ভাব ছিল, গেলাম টেক দিলাম, বাট প্রত্যেকে নিজে চায়, এসে নিজেদের ছবি দেখছে কেমন হয়েছে। লাস্ট আমার খেয়াল আছে যে সাকিব ভাই আমাকে বলছিলেন রকিস্টার যে রফিক ভাই আরেকটা টেক দেই, আমার মনে হয় এই জায়গাটা আমার হয় নাই। আমি অবাক হয়ে গেলাম যে মানে অনেক রাশ ছিল, অনেক গরম ছিল, বাট উনি আবার টেকে বসলেন। জায়গাটা অনেক রিস্কি ছিল, পিছনে আগুন জ্বলছিল, অনেক হিট, অনেক স্মোক হচ্ছিল, উনি কাশি দিচ্ছিলেন। তারপর উনি বললেন যে আরেকটা টেক দেই। এই যে এই ব্যাপারটাই উনাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে।
ট্রুলি ট্রুলি আসলে ঠিক বলেছেন। এবং যেটা জানতে চাইলাম যে অনেকেই তো ভাববেন যে চলে যাই করে দিবে না কেন, এবং তারপরে আমি হয়ে যাব আসলে স্টার। স্টার হওয়া তো আসলে এত সোজা না বা এত ইজিও না। এবং যেটা তারা বলছিলেন হয়তো আসলে স্টারদের বাইরের লাইফটাই দেখে, যে এরা কত আরামায়েশি, এরা কত প্যাম্পারিং এ থাকে, এটা দেখে হয়তো অনেকে ঢংটা বেশি করে, বা অনেকে ভাবে আমি এরকম করলে হয়তো আমি নায়িকা বা নায়কের তখন পাবো। অনেকের ধারণা আমি সেটে লেটে থাকলে আমি হয়তো একটু বড় আর্টিস্ট হব, আমাকে সবাই মূল্যায়ন করবে। আসলে ব্যাপারগুলি তা না। আমি আমার সেটে আমি সবসময় বড় আর্টিস্টদেরকে অন টাইমে পেয়েছি, এবং এটা তাদের বিনয়, এটা তাদের পার্সোনালিটির একটা অংশ যে তাদের কমিটমেন্ট অন টাইম। সো আবার এইরকম অনেককেও দেখেছি যে 2 ঘন্টা সেটে বসায় রেখে সবাইকে বলতেছেন ট্রাফিকের জ্যামে। এটা সো সিলি একটা, এবং ভেরি কমন, ভেরি কমন। সো আমার কাছে মনে হয় না যে একজন ইউনিক বা যার কাছ থেকে মানুষ শিখতে চায়, যাকে ফলো করে, সে এই ধরনের সিলি কাজগুলি করা উচিত না। উচিত না। এবং শিল্পীদের মধ্যে যেসব ডেফিনেশনে যে যা যা জিনিস থাকে তার মধ্যে সবার আগে এটাকে রিমুভ করতে হবে। এবং আমাকে যেরকম ওই যে আপনি বললেন যে অনেকে বলে যে আসলে উনাকে পাওয়া যায় না, উনি করে না, এর সাথে এটাও আছে যে উনি অনেক রাগী, ভয়ঙ্কর। কাজ আমার কাছে মনে হয় যে কাউকে যদি আমি ভালোভাবে, মানে সে যেটা যোগ্য ওইভাবে ট্রিট করতে না পারি, সে খারাপ হলে তাকে যদি খারাপ ট্রিট না দেই, সে আসলে শিখবে না। হ্যাঁ, আমি যদি তাকে একসেপ্ট করি যাচ্ছে ওকে ঠিক আছে, সে সারা জীবন এই কাজটা করে, তো ওই জায়গাতে আমি অনেক কঠোর। এরকম অনেকেও আছে যে যারা সেটে লেটে আসছে, আমি মার্ক করে দিয়েছি নেক্সট টাইম যত টাকার কাজ হোক, এই যদি আর্টিস্ট হয় আমি এর সাথে কাজ করব না, এটা বলে দাও। এক্স্যাক্টলি। তো ওই জায়গা থেকে আমি মনে করি এগুলো আমার ইন্ডাস্ট্রির প্রতি দায়িত্ব। শুধু ক্লিক করা, নিজের অ্যাকাউন্ট ভারী করা তা না, আমার ইন্ডাস্ট্রির প্রতি অনেক দায়িত্ব আছে। আচ্ছা ভাইয়া, যারা আসলে কাজ করতে চায়, যারা মডেল হতে চায়, এবং মডেল না শুধু, এখন তো দেখা যায় যে কেউ টিকটক করে চলে আসলো অথবা অনেক ফিল্টার ইউজ করে চলে আসলো, সে মনে করে আমি তো এখন নায়িকা হতে পারবো। সো সেটা বাদ দিয়ে যারা আসলে কাজ করতে চায় এবং নিজেদেরকে এস্টাবলিশ করতে চায়, তাদের জন্য আপনার কোনো টিপস? ওকে, আমরা যেহেতু আসলে শুরু থেকে একজনকে গাইড করি, তৈরি করি, তো ইদানিং আমি দেখছি যে মূলত আসলে এখন সবাই ইন্টার পাস করার পরই একটু জাম্প দেয় মিডিয়াতে কাজ করার জন্য। তো ম্যাক্সিমাম হয়তো 18 to 20 এর মধ্যে আমি দেখি যে ওদের ফেস অনেক ডাল, চোখের নিচে অনেক ডার্ক সার্কেল, কারো আই ব্যাগ, মানে খুব একটা এজের ভাব চলে আসে, যেটা আসার কথা 35 এর পর বা 30 পরে। তো এই যে আর্লি আসছে, সো এটাতে কিন্তু আসলে বোঝা যায় যে তারা নিজের প্রতি খুব অযত্নবান, এবং সারাক্ষণ ফিল্টারে, মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় দেখে নিজের প্রতি অনেক কনফিডেন্ট, আমিও হয়ে যাব। কিন্তু এটা জানে না যে একটা বড় কমার্শিয়াল যখন বিলবোর্ড প্রিন্ট হয়, সেখানে কিন্তু ফিল্টার এডিট করে তার ছবি দেওয়া সম্ভব না, সেখানে ইন ডিটেল যায়। তো ওই জায়গা থেকে আমি বলবো, যদি সত্যি মনে হয় যে আমি সুন্দর, তাহলে নিজেকে আরও বেশি যত্ন নিতে হবে, আরও বেশি যত্ন নিতে হবে। আয়নাতে নিজেকে দেখে কনফিডেন্সটা গ্রো করতে হবে, নট মোবাইল ক্যামেরার বিউটি অ্যাপ দিয়ে। সো যখন বিউটি অ্যাপ থাকে না, না আমাদের এক্সট্রা ল্যাশেস থাকে, না আমাদের পাউট লিপস থাকে, সো তখন কিন্তু খুব ফ্যাকাশে। সো আমি বলবো যারা রিয়েলিস্টিক কমার্শিয়াল এন্ডে কাজ করতে চায়, শখে যারা, তারা কন্টেন্ট ক্রিয়েট করুক, এটা তাদের শখ মিটবে। কিন্তু প্রফেশনাল ওয়েতে কাজ করতে গেলে নিজের যত্ন নিতে হবে, এবং ভালো কোনো জায়গা থেকে গ্রুমিং হয়ে আসতে হবে। অনেক ভালো মডেল গ্রুমিং স্কুল আছে এখন, অনেক অ্যাভেলেবল, এখন আমাদের জন্য অনেক অপশনস আছে। ভাইয়া অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে আড্ডা দিয়ে আমাদের বেশ ভালো লেগেছে, এবং আমার মনে হয় যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তারাও বেশ কিছু জানতে পেরেছে আপনার বকা খাওয়ার আগে। সো আপনার জন্য অনেক শুভকামনা রইল এটিএন বাংলা এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখানেই। আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।